আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডানা। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর কার্যক্রম চলছে। রোববার ৪ জন সহ এ পর্যন্ত ৪ দিনে ৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ ৩ জন সাক্ষ্য দিবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এর আগে সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, সাক্ষ্য গ্রহণ এখন কোন পর্যায়ে রয়েছে জানাবেন, আর এ বিষয়ে সর্বশেষ যে তথ্য আছে আপনার কাছে। মাহবুবা, কিছুক্ষণ আগেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, যদিও আজ ৩ জন সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এখন সাক্ষ্য দিচ্ছেন শহীদ আসাবুরের পিতা। শহীদ আসাবুর হচ্ছে আশুলিয়ায় যে ছয় জনকে হত্যার পর লাশ পোড়ানো হয়েছিল, সেই একজন পোড়ানো লাশের অর্থাৎ ওই শহীদের পিতা তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি আদালতে উপস্থাপন করছেন কিভাবে তার ছেলের উপর সেদিন পাশবিক নির্যাতন হয়েছিল এবং কিভাবে নৃশংসতা আসলে তার ছেলের উপর চালানো হয়েছিল। এই বিষয়গুলো আদালতে তিনি উপস্থাপন করছেন। আমি এজলাসে ছিলাম, আমি শুনছি যে আসলে কি বর্বরতা সেদিন চালানো হয়েছিল। তো উনি আজ আসলে ১০ম সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দিচ্ছেন। এর আগে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে ৪ দিনে, অর্থাৎ আজ পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আরও ২ জন সাক্ষী দিবেন এবং এই সাক্ষ্যদের কিন্তু আসামি পক্ষের যে আইনজীবী তিনিও কিন্তু জেরা করেন এবং জেরার মাধ্যমে আসলে তারাও উপস্থাপন করতে চেষ্টা করেন যে আসলে সাক্ষীরা যে সাক্ষ্য দিচ্ছেন এই সাক্ষ্যগুলো সঠিক কিনা। তো এইভাবে আসলে বিচারিক কার্যক্রম এগুচ্ছে। আজকে ট্রাইব্যুনালে আরও 5টি আইটেম ছিল, সেই আইটেম আসলে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা অপেক্ষা করছি, যেহেতু প্রথম সাক্ষী তিনি সাক্ষ্য দিচ্ছেন, এরপর আরও 2 জন সাক্ষী দিবেন। আমরা পরবর্তী সংবাদে হয়তো আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো এবং এই সাক্ষীদের কাছ থেকে আরও কী কী চাঞ্চল্যকর তথ্য আদালতে উঠে আসে এই বিষয়গুলো আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গেল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। জাতি ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। তবে আওয়ামী লীগের আমলের প্রশাসন থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করার আহ্বান জানান রিজভী। জনগণ যেন তাদের পছন্দের ভোটারদের ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকেও আহ্বান জানান তিনি। এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। রাজধানীর মিরপুরে অফিসের ভেতরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে মিরপুর 11 নম্বর ডি ব্লকের একটি অফিস থেকে আফজালের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শরীয়তপুরের সখীপুর উপজেলার বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, খবর পেয়ে এসে তারা আফজালের নিথর দেহ দেখতে পান। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। স্বজনরা দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
দর্শক, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের দান যেটা আমরা পেয়েছি প্রকৃতি থেকে, সেটাকে আমাদেরকে সেটা থেকে বঞ্চিত না করে আগামী প্রজন্ম যেন এটার থেকে বঞ্চিত না হয়। এখন যেভাবে অগ্রসর হচ্ছি, আমাদের মনে হয় আগামী প্রজন্মর ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে, অথচ আমাদের দায়িত্ব ছিল সেটাকে আরো প্রসারিত করা। কাজে আমাদের গিয়ার বদলাতে হবে, সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে। এবং আমরা পারি, না পারার কিচ্ছু নেই এখানে, কারো চাইতে কারো বুদ্ধি কম না। শুধু বিষয়টা নজরে আনতেছি না আমরা, কি কারণে আমরা সমুদ্রের কথা ভুলে গেছি। জলাশয় দূষণ, শস্য উৎপাদনে মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ বালাইনাশক ব্যবহার সমানে ব্যবহার করে যাচ্ছে। তামাক চাষ মৎস্য উৎপাদনের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। ক্ষতিকরটা খুব হালকা ভাবে বললাম, মারাত্মক। এটা আমরাই করছি। এবং আজকে বিশেষ দিবসে আমরা শুধু স্মরণ করছি, তারপর আবার এখান থেকে বেরিয়ে ভুলে যাব, যেন আমরা না ভুলি। সে কথাটা বারে বারে নিজেকে স্মরণ করিয়ে দেওয়া। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, নদ নদী সহ সকল জলাশয়ের নাব্যতা হ্রাস, সর্বোপরি জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনের বিরূপ প্রভাব পড়ছে। এ সকল ক্ষতিকর প্রভাব মোকাবেলার সমন্বিত টেকসই উত্তরণের কৌশল উদ্ভাবন করতে হবে। আমরা যেন যখন পরিবেশ মন্ত্রণালয়ের কোন একটা নির্দেশ পাই, সে যে নির্দেশই হোক, মনে হয় যেন তারা মস্করা করতেছে আমাদের সঙ্গে। মানে মনে মনে বা মুখে বলেই ফেলি, আর ইউ সিরিয়াস? অদ্ভুত একটা কথা আপনারা বলতেছে। তাদের কথা আমাদের কেন বড় অদ্ভুত দেখায়, কারণ আমরা অন্য কথা, অন্য চিন্তাতে এত নিবিড় ভাবে সংযুক্ত হয়ে গেছি, সঠিক কথাটা বলাটা আমাদের কাছে এটা অবান্তর কথাবার্তার মতো মনে হয়। তারা এসে আমাদের সব শান্তি নষ্ট করে খামোখা। এই কথাটা যদি আমরা উল্টাতে পারি, ওটা না হলে বাংলাদেশের মতো দেশ সুস্বাস্থ্য নিয়ে, শান্তি নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। যথাযথ ব্যবস্থাপনার অভাবে শত শত প্রজাতির ঐতিহ্যবাহী দেশীয় মাছ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। এই জন্য ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে লাইভ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে। গবেষণার মাধ্যমে বিলুপ্ত প্রায় আমাদের আরো বহু গবেষণা প্রতিষ্ঠান করতে হবে। আমাদের তরুণদের এটার সঙ্গে সংযুক্ত করতে হবে, যাতে তারা দেশের মানুষকে বুঝিয়ে দিতে পারে এই সম্পদের মাহাত্ম্য। তারা যেন বুঝিয়ে দিতে পারে সবাইকে কিভাবে এটাকে রক্ষা করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। দর্শক, দেখছিলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের অংশবিশেষ।
চট্টগ্রাম আকবর শাহের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় 5 জন নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই মাছ বিক্রির উদ্দেশ্যে ভাটিয়ারি থেকে নগরীর ফিশারি ঘাট যাচ্ছিলেন। স্থানীয়রা জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ভোর 4:55 দিকে দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জনের নাম জানা গেছে। তারা হলেন রনি দাস, আকাশ দাস, অজিত দাস ও গাড়ি চালক সোহাগ। পুলিশ জানিয়েছে 3 জন ঘটনাস্থলে নিহত হন। অন্য 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দুর্ঘটনায় নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা জানাবেন, আর প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? জি মাহবুব, আসলে আপনি যেমনটি বলেছেন, শুরুতেই বলবো আসলে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের যে অংশ সেটা কিন্তু সম্পূর্ণই অনিরাপদ। সেখানে গত 1 মাসে আসলে 37টা দুর্ঘটনা ঘটেছে এবং 30 জন কিন্তু নিহত হয়েছেন। এই 5 জন যদি যুক্ত করি তাহলে কিন্তু আসলে একই সাথে সেখানে কিন্তু আরো 35 জন মোট নিহত হয়েছেন। আমি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু আসলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং লাশের আত্মীয় স্বজন এসেছেন এবং এখানে কিন্তু একটা পরিবেশ কিন্তু একেবারে ভারী হয়ে উঠেছে কান্নাকাটিতে। এখন এই মুহূর্তে কিন্তু লাশ বিনা ময়না তদন্তে নেওয়ার জন্য তারা কিন্তু আবেদন করেছেন। যেহেতু ঘটনাটি আকবর শাহ থানার অধীনে, সেই জন্য পরিবারের পক্ষ থেকে আকবর শাহ থানার কাছে তারা গিয়েছেন, তারা সেখানে আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে কিন্তু আসলে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এখনো পর্যন্ত থানা থেকে সেরকম কোনো ক্লিয়ারেন্স আসে নাই, সেজন্য আত্মীয় স্বজন কিন্তু অপেক্ষা করছেন কখন আসবে আসলে এই ক্লিয়ারেন্স, তারপরে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে নিহত রনি দাসের স্ত্রী কিন্তু 7 মাসের অন্তঃসত্ত্বা এবং রনি দাস এবং তার আরেক ভাই, তারা কিন্তু যমজ ভাই ছিল। তাদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে কিন্তু বারবার কিন্তু নিষেধ করা হয়েছিল, যেহেতু গতকালকে মাত্র তাদের একটা পূজা গেছে, আজকে তাদেরকে জন্য নিষেধ করা হয়েছিল এবং অন্যান্য নিহত হয়েছে তাদেরকেও কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হয়েছিল, যেহেতু পূজা গেছে পূজার পরের দিন যাতে আসলে না যায়, আরো 2-1 দিন পরে যাওয়ার জন্য। এরপরও তারা কিন্তু বলেছিল আসলে যদি না যায় তাহলে আসলে সবাই ভোর 4টার সময় তারা কিন্তু আসলে একটা পিকআপ নিয়ে রওনা দেয়। সেই সিটিগেট এলাকায় আসলে দাঁড়িয়ে থাকা একটি কাভার ভ্যানকে ধাক্কা দেয়, সাথে সাথে সামনে থাকা ড্রাইভার সহ 3 জন ঘটনাস্থলে মারা যায় এবং পরবর্তীতে আহতদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেছেন। মোট 5 জন মারা গেছেন এবং যেই 4 জন আসলে আহত আছে তাদের মধ্যে একজন গুরুতর, তার অবস্থা কিন্তু খুবই খারাপ বলে জানিয়েছেন। তবে কিছুক্ষণ আগে এখানে জামাতের মহানগরের আমির তিনি পরিদর্শন করে গেছেন এবং তিনি সবার সাথে দেখা করে গেছেন এবং তিনি জানিয়েছেন তাদেরকে আর্থিকভাবে হয়তো তিনি কিছুটা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন তারা কিন্তু একটি মামলা দায়ের করবেন বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। প্রায় 5.5 মাস পর ভারত থেকে আমদানির ফলে হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল 5টি ট্রাকে 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে 10 থেকে 15 টাকা কমে বর্তমানে দেশি পেঁয়াজ 65 টাকা এবং ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমবে বলে জানান আমদানিকারকেরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল আজিজ। পেঁয়াজ ছাড়া আর কি কি পণ্য আসলে আমদানি করা হচ্ছে জানাবেন, আর কোন পণ্যের দাম কমেছে কিনা? জি মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েকদিন থেকে হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ ছাড়াও কিন্তু চাল আমদানি হচ্ছে। আমরা দেখেছি যে গত 4 দিনে প্রায় 2,500 মেট্রিক টন চাল কিন্তু হিলি স্থল বন্দরে অভ্যন্তরে কিন্তু আটকে পড়ে আছে এবং এইসব চাল কিন্তু এখন পর্যন্ত খালাস হয়নি, যার জন্য কিন্তু চালের দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি বলা চলে। কারণটি হচ্ছে, আমি কিছুক্ষণ আগে এখানে চালের যে বাজার রয়েছে সেখানে আমি খোঁজ নিয়ে দেখেছি, এখানে 28 জাতের যে চাল রয়েছে সেগুলো 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, স্বর্ণা জাতের চাল 52 টাকা এবং জিরা এবং কাটারি ভোগ যে চাল
চাল রয়েছে সেই চাল 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যথায় কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে গতকালকে 5 ট্রাকে 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে, যার জন্য কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে। দেশি পেঁয়াজ এখানে হিলি স্থলবন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে 65 টাকা কেজি দরে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ যেটি পাইকারি বাজারে সেটি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যথায় কিন্তু আপনার বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। আমি দেখেছি এখানে আদা কিন্তু বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 160 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। সেই সঙ্গে রসুনের দামটি কিন্তু কমে গেছে, রসুন কিন্তু আপনার কেজি প্রতি 30 থেকে 40 টাকা প্রকারভেদে কমে এখন আপনার প্রকারভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। সেই সঙ্গে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুকনা মরিচের দামটি কিন্তু কমে গেছে। শুকনা মরিচ কিন্তু আমরা দেখেছিলাম 300 টাকা 320 টাকা কেজি দরে বিক্রি হলো, সেটি এখন প্রকারভেদে 200 থেকে 280 টাকা পর্যন্ত কিন্তু শুকনা মরিচ বিক্রি হচ্ছে এবং কাঁচা মরিচ যেটি রয়েছে সেটির দামও কিন্তু অনেকটাই কমে গেছে। কাঁচা মরিচ আমরা দেখেছিলাম 200-250 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছিল, সেই কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। অন্যথায় কিন্তু ডিমের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, ডিম কিন্তু আপনার 280 টাকা খাসি বিক্রি হলো, সেটি এখন 350 টাকা খাসি দরে বিক্রি হচ্ছে। তো মাহবুবে এখন পর্যন্ত বাজার পরিস্থিতি কিছুটা কম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে হয়তো চাল খালাস হলে সেই চালের দামটি কিন্তু কমে যাবে এমনটি কিন্তু বলছে এখানকার ব্যবসায়ীরা। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দরের খুচরা বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।